হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। সাথে আছে আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আশা করছি আপনারা আগের মতোই প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছেন। আমরা গত পর্বে শিখেছিলাম ইয়েস নো কোশ্চেনের অ্যান্সার কীভাবে লিখতে হয় এবং ডাব্লিউএস কোশ্চেনের হু, হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ দিয়ে প্রশ্ন শুরু হলে কীভাবে অ্যান্সার করতে হয়। তো আজকে আমরা শিখব হচ্ছে হট, হোম, হুইজ, হুজ দিয়ে প্রশ্ন হলে সেগুলোর অ্যান্সার কীভাবে করতে হবে এবং হাউ এর আরও কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মে প্রশ্ন থাকলে সেগুলোরই অ্যান্সার বা কীভাবে দিতে হবে এবং এই ডাব্লিউএস কোশ্চেন শিখে কিভাবে মুখস্থ না করেও ফ্রি হ্যান্ডে প্যারাগ্রাফ লেখা যায় সে ব্যাপারটিও শিখব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। তো এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খেয়াল করুন, আমরা প্রথমে শিখব হট দিয়ে প্রশ্ন শুরু হলে কিভাবে অ্যান্সার লিখতে হবে। তো হটের ব্যাপারে একটু বলে রাখি, সেটি হচ্ছে পরীক্ষাতে যে 5টি প্রশ্ন আসে অনেক সময় দেখা যায় 5টি প্রশ্নই হট দিয়ে আছে। তো যদি 5টি প্রশ্ন নাও থাকে তাহলেও 3টা বা 4টা প্রশ্ন কিন্তু হট দিয়েই থাকে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হট দিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষাতে আসে। সুতরাং এই হটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে হট দিয়ে প্রশ্ন শুরু হলে অ্যান্সার করবেন কিভাবে। একটু খেয়াল করুন, হোয়াট ডাজ হি রিড অ্যাট নাইট, এইটি ধরনের প্রশ্ন শুরু হয়েছে কি দিয়ে? হট দিয়ে। হট দিয়ে কিন্তু কয়েক ধরনের প্রশ্ন হয়, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ হি রিড অ্যাট নাইট। অর্থাৎ হটের পরে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে অ্যান্সারটি কিভাবে লিখবেন। আমরা হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ দিয়ে প্রশ্ন শুরু হলে যেভাবে সেন্টেন্সটিকে সাজিয়ে নিয়েছিলাম, হট দিয়ে শুরু হলেও ঠিক একই রকমভাবে সাজিয়ে নিব। শুধু ওইগুলোর সাথে হটের একটি আলাদা পার্থক্য আছে। পার্থক্যটা একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে হি রিডস, যেহেতু ডাজ আছে আমরা রিডস করলাম। আমরা হোয়েন, হোয়ার, হোয়াইয়ের ক্ষেত্রে এবং হাউয়ের ক্ষেত্রে সেন্টেন্সটিকে পুরো সাজিয়ে নিয়ে সর্বশেষে যেই আমরা অ্যান্সার লিখেছিলাম। অর্থাৎ প্রশ্ন যদি হোয়েন দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটিকে সাজিয়ে নিয়ে আমরা শেষে একটি সময় বসিয়েছিলাম। আর যদি প্রশ্নটি হোয়ার দিয়ে শুরু হয় তাহলে আমরা কি করেছিলাম, মূল সেন্টেন্সটিকে আগে সাজিয়ে নিয়েছিলাম এবং শেষের দিকে একটি স্থান বসিয়ে দিয়েছি। হোয়াই দিয়ে শুরু হলে কি করেছি, প্রশ্নটিকে আমরা নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছি এবং শেষে একটি কারণ উল্লেখ করেছি। এবং হাউ দিয়ে যদি প্রশ্ন শুরু হয় তাহলে সব সাজিয়ে নেওয়ার পরে ওই কাজটি কিভাবে হয়েছে সেই ধরনটি উল্লেখ করেছি। কিন্তু প্রশ্ন যদি হট দিয়ে শুরু হয় তাহলেই এই মূল ভার্বের পরেই অ্যান্সারটি লিখতে হবে এবং তারপরে যদি কিছু থাকে সেগুলো পরে লিখতে হবে। কিভাবে? হি রিডস, সে রাতে কি পড়ে। ধরেন এখানে আপনি লিখলেন, এই মূল ভার্বের পরেই অ্যান্সারটি লিখবেন, হি রিডস ইংলিশ। মূল ভার্বের পরেই অ্যান্সারটি লিখে নেবেন। হটের ক্ষেত্রে মূল ভার্বের পরেই অ্যান্সারটি লিখে নেবেন এবং এই সেন্টেন্সে যদি আরও কিছু থাকে সেগুলো সব শেষে বসাবেন। অ্যাট নাইট, অর্থাৎ হি রিডস ইংলিশ অ্যাট নাইট। কথা ক্লিয়ার? তাহলে অন্যান্যগুলোর সাথে হটের পার্থক্য হচ্ছে অন্যান্যগুলোর অ্যান্সারগুলো একদম শেষে হয়, আর হটের নিয়মে অ্যান্সারটি হবে একদম মূল ভার্বের পরেই। এবারে আসুন, যদি কোনো প্রশ্ন হট দিয়ে শুরু হয় এবং ওই সেন্টেন্সের মধ্যে যে কোনো জায়গায় যদি ডু থাকে তাহলে কি করবেন একটু খেয়াল করবেন। যদি প্রশ্নটা এরকম হয় যে হোয়াট ডাজ হি ডু ইন দি মর্নিং, সে সকালে কি করে। প্রশ্নটা হচ্ছে আগের প্রশ্ন এবং এই প্রশ্নের মধ্যে পার্থক্যটি হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে এখানে মূল ভার্ব ছিল, আর দ্বিতীয় প্রশ্নটির মধ্যে হচ্ছে এই জায়গাতে মূল ভার্ব এর স্থলে আছে ডু। খেয়াল করবেন, যদি দেখেন যে প্রশ্নটা হট দিয়ে শুরু হয়েছে এবং ওই সেন্টেন্সের মধ্যে অন্য একটি জায়গাতে ডু আছে, তাহলে অ্যান্সারটি এই ডু এর জায়গাতে লিখতে হবে এবং অ্যান্সারটি হবে একটি ভার্ব। কি হবে? অ্যান্সারটি হবে একটি ভার্ব। খেয়াল করুন কিভাবে। অর্থাৎ হি, সে সকালে কি করে,
ধরেন সকালে হচ্ছে সে দৌড়ায়, তাহলে হি রান, যেহেতু ডান ছিল তাহলে রানস হলো, হি রানস ইন দি মর্নিং। কথা ক্লিয়ার? অর্থাৎ প্রশ্নের মধ্যে যদি ডু থাকে তাহলে ওই ডু এর স্থলে অ্যান্সারটি হবে এবং অ্যান্সারটি হবে একটি ভার্ব। সেই ক্ষেত্রে এই ভার্বের সাথে এখানে যদি ডু ডাজ ডিড থাকে তাহলে সেই আগের মতোই এখানে এস বা ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। যেমন আরেকটি প্রশ্ন করি, সেটা হচ্ছে হোয়াট ডিড হি ওয়ান্ট টু ডু, এটি প্রশ্ন। তাহলে এটি কিভাবে করবেন? আগের মতো সাজিয়ে নেন। হি ডিড আছে যেহেতু, তাহলে ওয়ান্টেড, হি ওয়ান্টেড টু, এই যেখানে আছে ডু, এই ডু এর স্থলে অ্যান্সারটি লিখতে হবে এবং অ্যান্সারটি কী হবে? একটি ভার্ব হবে। হি ওয়ান্টেড টু ডু, সে কী করতে চায়? একটি কাজ। কি করতে চাই? ধরেন সে গো আউট, সে বাইরে যেতে চাই, তাহলে অ্যান্সারটি কী হলো? গো। যদি প্রয়োজন হয় ওর সাথে আরও কিছু যোগ করতে হবে তাহলে যোগ করবেন, প্রয়োজন না হলে দরকার নেই, শুধু ভার পর্যন্ত লিখলেই চলবে। তাহলে হট দিয়ে প্রশ্ন যেভাবে আসুক পেরে যাবেন। হট দিয়ে কয়রকম প্রশ্ন হচ্ছে? দুই রকম। একটি হচ্ছে হটের পরে সাহায্যকারী ভার্ব এবং ওই সেন্টেন্সে মূল ভার্ব আছে, আর একটি হচ্ছে হটের পরে সাহায্যকারী ভার্ব থাকবে এবং ওই সেন্টেন্সের মধ্যে যে কোনো জায়গাতে ডু থাকবে। ক্লিয়ার? এই দুইভাবে হট দিয়ে প্রশ্ন শুরু হয়। এছাড়াও হট দিয়ে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে, প্রত্যেকটি প্রশ্ন প্রায় একই রকম, কাছাকাছি। এবারে আসুন হোম। প্রশ্ন যদি হোম দিয়ে শুরু হয়, হোম মানে হচ্ছে কাকে, হোম মানে কি? কাকে। যেমন হোম ডাজ হি লাইক, এর অর্থ হচ্ছে সে কাকে পছন্দ করে। মনে রাখবেন হোম মানে কি? কাকে। তাহলে অ্যান্সার আগের মতোই হবে, যেভাবে আগে সাজাইছিলাম। অর্থাৎ আগে সাবজেক্ট নেবেন হি, তারপরে কি লিখবেন? লাইক, যেহেতু এখানে এস আছে মানে ডাজ আছে সেজন্য এস, লাইকস, হি লাইকস, কাকে পছন্দ করে। অ্যান্সার হবে একটি ব্যক্তিবাচক নাউন অথবা প্রোনাউন, অর্থাৎ একটি অবজেক্ট। কি হবে? অ্যান্সার হবে একটি ব্যক্তিবাচক অবজেক্ট, সেটা নাউন হতে পারে, প্রোনাউনও হতে পারে, কিন্তু অ্যান্সারটা কী হবে? ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে হি লাইকস, কাকে পছন্দ করে? ধরেন লিখে দিলাম শিলা, সে কাকে পছন্দ করে? শিলাকে পছন্দ করে। শিলা হতে পারে, মিলা হতে পারে, মনির হতে পারে, সালাম হতে পারে, অর্থাৎ যে কোনো একটা অবজেক্ট হবে। তাহলে প্রশ্ন যদি হোম দিয়ে শুরু হয়, একটাই প্রশ্ন একটাই অ্যান্সার, সেন্টেন্সটিকে আগের মতো সাজাই নেবেন এবং অ্যান্সারটি হবে একটি ব্যক্তিবাচক অবজেক্ট। ক্লিয়ার? এবারে আসুন প্রশ্ন যদি হুইস দিয়ে শুরু হয়, যেমন হুইস পেন ডিড হি বাই, সে কোন কলমটি কিনেছিল। হুইস মানে হচ্ছে কোনটি, হুইস মানে কি? কোনটি। তাহলে অ্যান্সার কি করবেন? ঠিক আগের মতোই, অর্থাৎ হি সাবজেক্ট আগে, এরপরে যে ডিড আছে সেজন্য ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ বথ, হি বথ। এরপরে কোন কলমটি? আগে একটি অ্যাডজেক্টিভ হবে, তাহলে হি বথ, ধরেন বললাম এ রেড, কোন কলমটি? লাল। এরপরে হুইসের পরে যে নাউনটি থাকবে সে নাউনটি নেবেন, তাহলে আগে একটি অ্যাডজেক্টিভ হবে এবং হুইসের পরে যে নাউনটি থাকবে সে নাউনটি শেষে বসবে। তাহলে হি বথ এ রেড পেন, সে একটি লাল কলম কিনেছিল। তাহলে হুইস দিয়ে প্রশ্ন শুরু হলে অ্যান্সার হবে, মানে মূল অ্যান্সার হবে একটি অ্যাডজেক্টিভ এবং এখানে যে নাউনটি থাকবে হুইসের পরে সেই নাউনটি ওই অ্যাডজেক্টিভের পরে দিতে হবে। কথা ক্লিয়ার? এবারে আসুন হুজ। হুজ মানে হচ্ছে কারটি। হুজ মানে কি? কারটি। এই প্রশ্নটাই যদি আমরা একটু সিস্টেম করে লিখি, যেমন হুজ পেন ডিড হি ওয়ান্ট, সে কার কলমটি চেয়েছিল। তাহলে হুজ মানে হচ্ছে কার, হুজ মানে কি? কার। অ্যান্সার হবে একটি পসেসিভ। কি হবে? একটি পসেসিভ হবে। তাহলে আগে সেন্টেন্সটা আমরা সাজাইনি, তাহলে কিভাবে সাজাবো? আগে সাবজেক্ট হি ওয়ান্টেড, এবারে একটি পসেসিভ নেবেন। কি নেবেন? একটি পসেসিভ।
তাহলে কার কলম, ধরেন বলে দিলাম হার কলম, হার, এবং হুজের পরে যে নাউনটি থাকবে এই পসেসিভের পরে সেটা লিখে দিবেন, অর্থাৎ হার পেন, হি ওয়ান্টেড হার পেন, সে তার কলম চাই। অথবা এখানে হিজ হতে পারে, আপনি হিজ হবে না হার হবে, নাকি মাই হবে, নাকি ইয়োর হবে, সেটা আপনার ওই প্যাসেজ অনুযায়ী হবে। হিজ, হার, মাই, আওয়ার, ইয়োর, এই পসেসিভ একটা হবে। কোনটি হবে, হিজ হবে না হার হবে না মাই হবে না আওয়ার হবে না ইয়োর হবে, সেটি ওই প্যাসেজের উপর নির্ভর করবে, কাল কলমটি সে চাই। তাহলে হি ওয়ান্টেড হিজ পেন, সে তার কলমটিই চাই। কথা ক্লিয়ার? তাহলে হট দিয়ে প্রশ্ন শুরু হলে কীভাবে অ্যান্সার দিবেন, হোম দিয়ে শুরু হলে কীভাবে অ্যান্সার দিবেন, হুইজ দিয়ে শুরু হলে কীভাবে অ্যান্সার দিবেন, এবং হুজ দিয়ে যদি প্রশ্ন শুরু হয় কীভাবে অ্যান্সার দিবেন, এই পর্যন্ত নিশ্চয়ই আমরা শিখে ফেলেছি। এবারে আমি বলেছিলাম হাওয়ের আরও কিছু ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো একটু শিখে নিন। একটি হচ্ছে হাউ ম্যানি, আরেকটি হচ্ছে হাউ মাচ, আরেকটি হচ্ছে হাউ লং, আরেকটি হচ্ছে হাউ ফার, আরেকটি হচ্ছে হাউ ওল্ড। হাউ ম্যানি, হাউ মাচ, হাউ লং, হাউ ফার, হাউ ওল্ড। যদি হাউ মানি হয় তাহলে মনে রাখবেন হাউ ম্যানি মানে পরিমাণ জানতে চাই, পরিমাণ। হাউ মাচ হলে পরিমাপ জানতে চাই, পরিমাপ। ব্যাপারটি হচ্ছে হাউ ম্যানিটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয় এবং হাউ মাচটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়। হাউ লং বোঝালে সময় লাগবে, সময়ের পার্থক্য, কতক্ষণ সময়, সময় কতটুকু, সময়ের ব্যবধান। হাউ ফার হচ্ছে স্থানের দূরত্ব, স্থানের দূরত্ব। হাউ ওল্ড বললে বয়স। তাহলে আবার বলি, হাউ ম্যানি হলে অ্যান্সার হবে একটি পরিমাণ বা একটি সংখ্যা, লিখতে পারেন পরিমাণ বা সংখ্যা। আর হাউ মাচ দিয়ে শুরু হলে কি হবে, পরিমাপ। হাউ ম্যানিটা হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, হাউ মাচটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেটা গণনা করা যায় না। হাউ লংটা হচ্ছে সময়ের পার্থক্য, অর্থাৎ কতক্ষণ ধরে কাজটি হচ্ছে, হাউ লং দিয়ে সেই প্রশ্নটি করা হয়, অ্যান্সার হবে একটি সময়। হাউ ফার হচ্ছে স্থানের দূরত্ব, কত দূর সেটা। হাউ ওল্ড হচ্ছে বয়স, বয়স জানতে চাইলে হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করা হয় এবং অ্যান্সার হয় একটি বয়স। তাহলে আমরা একটি একটি করে প্রশ্ন লিখি সবটার। যেমন হাউ ম্যানি ম্যাঙ্গোজ, হাউ ম্যানি ম্যাঙ্গোজ ডিড হি বাই, সে কয়টি আম কিনেছিল। অ্যান্সার কী করবেন, আগে যেভাবে সাজাইছেন এখনও ওইভাবেই সাজাবেন। কিভাবে, হি, যেহেতু ডিড আছে তাহলে বথ, হি বথ। এবার একটি সংখ্যা উল্লেখ করতে হবে, কতটি, 5টি হতে পারে, 10টি হতে পারে, 15টি, 20টি, 30টি, 50টি, 100টি, 500টি, অর্থাৎ যে কোনো একটি সংখ্যা আপনি উল্লেখ করবেন। তাহলে কয়টি, ধরেন 10টি, 10 ম্যাঙ্গোজ। এইবার এই যে 10 লিখলেন, 10 লেখার পরে হাউ ম্যানির পরে যে নাউনটা আছে সেই নাউনটা ওই সংখ্যা লেখার পরে লিখতে হবে। কথা ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে অ্যান্সার 10 হবে নাকি 20 হবে নাকি 30 হবে না 100 হবে নাকি 200 হবে না 1000 হবে, সেটা ডিপেন্ড করবে ওই প্যাসেজের উপরে। ওই প্যাসেজের মধ্যে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি লিখবেন এবং মনে রাখবেন হাউ ম্যানির পরে যে নাউনটা থাকবে এই সংখ্যাটি লেখার পরে সেই নাউনটা লিখতে হবে। কথা ক্লিয়ার? এবারে আসুন আরেকটি প্রশ্ন লিখি। যদি বলি হাউ মাচ ওয়াটার ক্যান হি ড্রিঙ্ক, হাউ মাচ ওয়াটার ক্যান হি ড্রিঙ্ক ইন এ টাইম, সে একই সময়ে কতটুকু পানি পান করতে পারে। তাহলে আগের মতোই আপনি সাজিয়ে নেবেন, অর্থাৎ হি ক্যান ড্রিঙ্ক, সে পান করতে পারে কতটুকু পানি এখানে লিখে দেন, ধরেন 5 লিটার্স, 5
লিটার্স, 5 লিটার্স। এইবার 5 লিটার্স লেখার পরে এই হাউ মাচের পরে যে নাউনটি থাকবে সেই নাউনটিও লিখে নেবেন, ওয়াটার। এরপরে ওই সেন্টেন্সে যদি ইন এ টাইম বা আরও কিছু থাকে সেগুলো লিখে নেবেন, ইন এ টাইম। তাহলে হাউ ম্যানি এবং হাউ মাচ এই দুইটা প্রশ্নের অ্যান্সার একই রকম হবে। পার্থক্য হচ্ছে হাউ ম্যানের ক্ষেত্রে একটি সংখ্যা উল্লেখ হবে এবং হাউ মাচের ক্ষেত্রে একটি পরিমাণ উল্লেখ করতে হবে, কতটুকু। ক্লিয়ার? এবারে আসুন হাউ লং দিয়ে যদি প্রশ্ন শুরু হয়, হাউ লং দিয়ে শুরু হলে একটি সময় উল্লেখ করতে হবে। কিভাবে খেয়াল করুন, হাউ লং হ্যাজ she been waiting? How long has she been waiting for him? সে তার জন্য কতক্ষণ অপেক্ষা করছে, একটু খেয়াল করুন। তাহলে কিভাবে অ্যান্সার লিখবেন, she has been আগের মতো সাজায় নেন, she has been, এরপরে ভার্ব হচ্ছে ওয়েটিং, she has been waiting। এরপরে ওই সেন্টেন্সের মধ্যে আরও যা আছে সব লিখে দেন, তাহলে ফর হিম। এবার যেহেতু প্রশ্নটি শুরু হচ্ছে কি দিয়ে, হাউ লং দিয়ে, অর্থাৎ একটু সময় লাগবে, কতক্ষণ ধরে সে অপেক্ষা করছে সেইটা উল্লেখ করেন। ধরেন ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে একটি সময় উল্লেখ করবেন। তাহলে হাউ লং দিয়ে শুরু হলে কি হবে, একটি সময় উল্লেখ করতে হবে। আগে যেভাবে সাজাইছিলেন সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব লিখে ওই সেন্টেন্সে যা ছিল সব বসিয়ে নিয়ে তারপরে যে অ্যান্সার করেছিলেন, এক্ষেত্রেও একইভাবে অ্যান্সার হবে, শুধুমাত্র একদম শেষে গিয়ে ওই সেন্টেন্সের একদম শেষে গিয়ে একটি সময় উল্লেখ করতে হবে। কথা ক্লিয়ার? এবারে আসুন হাউ ফার দিয়ে প্রশ্ন শুরু হলে কি করবেন, হাউ ফার ইজ ঢাকা ফ্রম হিয়ার, ফ্রম হিয়ার। তাহলে আগের মতোই সাজায় নেন, ঢাকা ইজ কত কিলোমিটার, যেহেতু স্থানের দূরত্ব কিলোমিটার, তাহলে আপনি বললেন 300 কিলোমিটার ফার। কি লিখবেন, এই যে ফার, কোথা থেকে, এই যে বাকিটুকু, ফ্রম হিয়ার। এইটুকু থাকলে লিখবেন, না থাকলে নাই। যদি বলি হাউ ফার ইজ ঢাকা, মানে ঢাকা কত দূর, বলতে পারেন ঢাকা ইজ 300 কিলোমিটার। এরপরে যদি মনে করেন লেখা আছে ফ্রম হিয়ার, এখান থেকে, তাহলে কি ফ্রম হিয়ার, যা থাকবে তাই বসিয়ে দেবেন। যদি বলি ফ্রম কুষ্টিয়া, তাহলে ফ্রম কুষ্টিয়া হবে। যদি বলি ফ্রম মেহেরপুর, তাহলে ফ্রম মেহেরপুর। যদি বলি ফ্রম চট্টগ্রাম, তাহলে ফ্রম চট্টগ্রাম। এইভাবে প্রশ্ন সাজানোর ধরনটা একই রকম, মূল ভার্বের পরেই এই যে আপনার সেই স্থানের দূরত্বটা লিখে দিবেন। ক্লিয়ার? এবারে আসুন হাউ ওল্ড দিয়ে যদি প্রশ্ন শুরু হয় তাহলে কি করবেন। যদি বলি হাউ ওল্ড ইজ হি, এর অর্থ কি, তার বয়স কত, তাহলে কি করবেন, হি ইজ একটি বয়স উল্লেখ করেন, ধরেন 12 ইয়ার্স। এরপরে হাউয়ের পরে যে ওল্ড আছে ওল্ডটা বসিয়ে দেবেন, হি ইজ 12 ইয়ার্স ওল্ড। তাহলে হাউ ম্যানি, হাউ মাচ, হাউ লং, হাউ ফার এবং হাউ ওল্ড দিয়ে যদি প্রশ্ন শুরু হয় তাহলে সেগুলোর অ্যান্সার কীভাবে লিখতে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এছাড়াও প্রশ্ন থাকতে পারে যে হাউ ডিপ, মানে গভীরতা কতটুকু, তাহলে ডিপ কতটুকু সেটা উল্লেখ করবেন, একই রকমভাবে লিখবেন। যদি মনে করেন লেখা আছে হাউ লেন্থ, মানে কত দৈর্ঘ্য কতটুকু, হাউ লেন্থ, তাহলে দৈর্ঘ্য কত মিটার বা কত ইঞ্চি কত সেন্টিমিটার সেটা উল্লেখ করবেন। যদি বলি হাউ ওয়াইড, মানে এর প্রশস্ত কতটুকু, তাহলে কি হবে, একই রকমভাবে আপনি অ্যান্সারটি সাজায় লিখবেন এবং শেষে কতটুকু ওয়াইড বা কতটুকু প্রশস্ত সেটুকু লিখবেন। সেটা 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হতে পারে, যেটা হবে সেটা লিখে দিবেন। তাহলে হাউ ডিপ, হাউ ওয়াইড, হাউ লেন্থ, যেভাবে প্রশ্ন আসুক পারবেন হাউ দিয়ে, আশা করছি। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা গত পর্বের এবং আজকের পর্ব এই দুটি পর্ব মিলে ডাবলএস কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেনের অ্যান্সার কীভাবে দিতে হবে সেটা শিখে ফেলেছি। এখন আপনাদের কাজ হচ্ছে বিভিন্ন প্যাসেজের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিজে নিজে প্র্যাকটিস করা। এই প্র্যাকটিস করতে গিয়ে যদি আপনি কোনো সমস্যায় পড়েন, আপনার কাছে কোনো কনফিউজড আসে বা কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই সেটি কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব সেই কমেন্টস অনুযায়ী আপনাকে সমাধান দেবার।
তো এই দুটো ক্লাসের মধ্য দিয়ে আমরা ডাবলএস কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেন শিখে গেলাম। এবারে বাকি থাকলো হচ্ছে মুখস্থ করা ছাড়া কিভাবে ফ্রি হ্যান্ডে প্যারাগ্রাফ লেখা যায়। আগামী পর্বে আমরা সেটাই শিখব। তো এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো দ্রুত পৌঁছে যাবে আপনার কাছে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।